আমি যদি এখানে একটা পদার্থ তোমাদেরকে ড্র করে দেখাই, এই দেখো একটি পদার্থ মনে করো, আমি যদিও ডট কিংবা সার্কেল দিয়ে ড্র করতেছি। তো এইভাবেই যে মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্ট ডেমোক্রিটাস এবং লুসিপাস তারা আবিষ্কার করে ফেললেন পদার্থের ক্ষুদ্রতম কণা, দ্যাট ইজ পরমাণু। পরমাণুর গঠন এই টপিকটি অনেকের কাছে পরিচিত কিংবা অপরিচিত। আমি তোমাকে শিওর শর্ট একটি কথা বলবো, সেটি হচ্ছে আজকে যদি তুমি আমার এই ক্লাসটি লক্ষ্য করো কিংবা মনোযোগ দিয়ে করো, আমি তোমাকে 100% কনফার্ম করব যে তোমার পরমাণু সম্পর্কে সকল ধরনের ধোঁয়াশা কিংবা ভুল যে তথ্য তুমি জেনেছিলা সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরমাণু সমাচার, অর্থাৎ রসায়নের তৃতীয় অধ্যায়ে যে পদার্থের অবস্থা কিংবা পদার্থের যে গঠন আমাদের তৃতীয় অধ্যায় ছিল, পদার্থের অবস্থা যদিও আমাদের দ্বিতীয় অধ্যায়, সেটি আমি এখানে আনবো না। পদার্থের গঠনের আজকে আমাদের পরমাণু সমাচার অর্থাৎ প্লে লিস্টের 2 নম্বর লেকচার। এই 2 নম্বর লেকচারে তুমি কি কি শিখবা দেখো। পরমাণু কি কিংবা পরমাণুর গঠন অথবা পরমাণু কিভাবে আসলো, এই নিয়ে অনেক ইতিহাস কিংবা ইতিকথা রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে। আমরা সেগুলো শিখব না, আমরা শিখব পরমাণু কি এবং কিভাবে আসলো। আমরা প্রথমে শিখব সায়েন্টিস্ট ডেমোক্রিটাসের কথা এবং লুসিপাসের কথা। ডেমোক্রিটাস একজন শিক্ষক ছিলেন যার ছাত্র ছিল সায়েন্টিস্ট লুসিপাস, এবং তারা সর্বপ্রথম মতবাদ দেন কিংবা একটা কনসেপ্ট তৈরি করেন যে এই পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে সকল মৌলিক পদার্থের অতিশয় ক্ষুদ্র কণা আছে, আর অর্থাৎ প্রতিটি মৌলিক পদার্থ অতিশয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই অসংখ্য এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে অবিভাজ্য কণা। দেখো, আমি যদি এখানে একটা পদার্থ তোমাদেরকে ড্র করে দেখাই, এই দেখো একটি পদার্থ মনে করো, আমি যদিও ডট কিংবা সার্কেল দিয়ে ড্র করতেছি। এই যে আমি যদি এখন এই মৌলিক পদার্থটাকে ভেঙে দেই, তাহলে এখানে ছোট ছোট অনেকগুলো কণা পাওয়া যাচ্ছে, রাইট? এই এক একটা ক্ষুদ্র কণা যদি আমি এটাকে ডট দ্বারা চিহ্নিত করি, এই যে তুমি যে ক্ষুদ্র কণাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ডট, এটি হচ্ছে অতিশয় ক্ষুদ্র কণা এবং যেটি অবিভাজ্য, অবিভাজ্য। এবং নবম দশম শ্রেণীর বইয়ে স্পষ্ট লেখা আছে যে এই অবিভাজ্য কণার নাম পরমাণু, এবং সেটি আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট ডেমোক্রিটাস, যার গ্রিক শব্দ হচ্ছে অ্যাটম। দেখো, যদিও আমাদের এই অ্যাটম নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ এই অ্যাটম নামটি এসেছে ভারতীয় একজন সায়েন্টিস্ট কোনার্ড, উনি মূলত এই নামটি দিয়েছিলেন অ্যাটম। এই অ্যাটম শব্দের মানে হচ্ছে এ, দ্যাট ইজ নট, আর টম, দ্যাট ইজ কি, টু কাট। তাহলে কি দাঁড়ালো? নট টু কাট, যাকে আর ভাঙা যায় না, কাটা যায় না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে মৌলিক পদার্থ হিসেবে চিন্তা করি, যে মনে করো এটি একটি হাইড্রোজেন, অথবা হতে পারে এটি একটি আয়রন, কিংবা হতে পারে এটি অক্সিজেন। তাহলে অক্সিজেন কি একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেন কি একটি মৌলিক পদার্থ। এখন এই হাইড্রোজেনকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হাইড্রোজেনের পরমাণু পাওয়া যাবে, তাই তো? তাহলে একটা সিঙ্গেল ডট হলো একটি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ মৌলিক পদার্থের অতিশয় ক্ষুদ্র কণা যা অবিভাজ্য। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের অতিশয় ক্ষুদ্র কণা যা অবিভাজ্য কিংবা যাকে আর ভাগ করা যায় না, নন ডিভাইডেড। তাহলে আমি কি লিখবো এখানে? অবিভাজ্য। তাহলে এই অবিভাজ্য, এই যে অবিভাজ্য, দ্যাট ইজ নন ডিভাইডেড, যাকে আর কাটা যায় না, দ্যাট ইজ অ্যাটম। অ্যাটম। তো এইভাবেই যে মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্ট ডেমোক্রিটাস এবং লুসিপাস তারা আবিষ্কার করে ফেললেন পদার্থের ক্ষুদ্রতম কণা, দ্যাট ইজ পরমাণু। আসলে সত্যি কথা বলতে কি জানো, পরমাণু যা দিয়ে গঠিত হয়, পরমাণু বাস্তবে এক্সিস্ট করে, ক্ষুদ্রতম কণা কিন্তু, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র এই কণা দিয়েই তৈরি হয় কি বৃহৎ মৌলিক কণা, আর অর্থাৎ মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি হয় যৌগিক পদার্থ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পরমাণু কি? স্পেশালি আমাদের 118টি এলিমেন্টস অর্থাৎ মানে মৌল রয়েছে পর্যায় সারণীতে। এই 118টি মৌলই কিন্তু তোমার মৌলিক পদার্থ হিসেবে আমরা চিহ্নিত করব, যার মধ্যে কিছু আছে প্রাকৃতিক এবং কিছু আছে কি ল্যাবরেটরিতে অর্থাৎ তেজস্ক্রিয়। সো আমাদের প্রতিটি মৌলিক পদার্থ তৈরি হবে কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে, আর এই ক্ষুদ্র কণাগুলোকে আমরা নাম দিয়েছি কি পরমাণু।
ভাইয়া তুমি যদি এখন এই পরমাণু শব্দটাকে, যেটাকে আমরা অ্যাটম নামে চিহ্নিত করেছি, দ্যাট ইজ পরম, দেখো পরম যোগ কি অণু, পরম যোগ কি অণু, তাহলে এই পরম যোগ অণু যার নাম কি পরমাণু, পরম যোগ অণু দ্যাট ইজ কি পরমাণু। তো পরম শব্দের অর্থ কি বলতো? পরম শব্দের অর্থ হচ্ছে অতি, দেখো পরম শব্দের অর্থ কি অতি, আর অণু মানে কি? অণু মানে হচ্ছে ক্ষুদ্র, তার মানে কি দাঁড়ালো ওয়ার্ডটা? অতি ক্ষুদ্র। যেমন আমাদের এসএসসি 26 পরীক্ষার্থীরা সামনেই ইনশাল্লাহ তোমাদের 28 জুলাই অথবা অগাস্টের ফার্স্ট উইক কিংবা জুলাই মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট আসতেছে। দেখো তুমি ক্লাস 1 থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত 10 বছরের হয়তোবা তোমার পরিশ্রমের ফলাফলটা হতে পারে সুখকর কিংবা হাস্য উজ্জ্বল। এই যে তুমি এতটা বছর ধরে পড়াশোনা করে আসছো, এখন এই মুহূর্তে তোমার করণীয় কি জানো? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা, এবং তুমি প্রতিনিয়ত চাও, আমরা কি বলি প্রার্থনায়, হে আল্লাহ, হে রব, তুমি অতি দয়ালু। দেখো অতি, অতি দয়ালু মানে পরম দয়ালু। দেখো আমরা বলি না যে আল্লাহ তুমি পরম দয়ালু, তাহলে পরম শব্দের মানে কি অতি, অর্থাৎ এর চেয়ে আর ছোট হতে পারে না, যদি আমরা এটার মিনিংটা খুঁজি। কিন্তু আসলেই যদি আমরা সাইন্টিফিক্যালি ন্যানো পার্টিকেলে যাই, আরো ক্ষুদ্র 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 অনেক কণা আছে, এই সকল কণায় কিন্তু মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রার্থনায় কি বলি, নামাজে কি বলি, মোনাজাতে কি বলি, যে আল্লাহ তুমি আপনি পরম দয়ালু। তাহলে পরম মানে কি অতি, আর দয়ালু সে তো আসলে ব্যাখ্যা করার মতো কিছু নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অতি ক্ষুদ্র মানে হচ্ছে পরম, দ্যাট ইজ অণু। তাহলে কি দাঁড়ালো? পরমাণু। তাহলে বাংলা মিনিং কি দাঁড়ায়? অতি ক্ষুদ্র। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পরমাণু সম্পর্কে জেনে গেলাম যে পরমাণু কি এবং পরমাণু কিভাবে আসলো এবং পরমাণু কিভাবে সৃষ্টি হলো। শুধু ডেমোক্রিটাস লুসিপাস নয়, ওই সময়ে যখন ডেমোক্রিটাস এবং লুসিপাস তারা এই তথ্যটা বা এই মতবাদটা দিয়ে গেলেন যে পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু এবং যা অবিভাজ্য, যা অতিশয় ক্ষুদ্র, এই মতবাদটি ওই সময়ের বিজ্ঞানীরা বিশ্বাস করা শুরু করলেন, বিশেষ করে 450 খ্রিস্টাব্দের দিকে। এবং সেই সময়ে বিজ্ঞানীরা যখন গবেষণা শুরু করেন, তাদের মধ্যে একজন 1803 সালে সায়েন্টিস্ট জন ডাল্টন। তোমরা জন ডাল্টনের নাম শুনেছো, একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, যদি আসলে তিনি সায়েন্টিস্ট নন, উনি একজন স্কুল শিক্ষক ছিলেন। এই জন ডাল্টন 1803 সালে তিনি পরমাণু নিয়ে একটি মতবাদ তৈরি করেন, যেটিকে আমরা বলি কি ডাল্টনের পরমাণুবাদ। আর এই ডাল্টনের পরমাণুবাদ কয়টি? টোটাল 7টি, অর্থাৎ 7টা পরমাণুবাদ তিনি প্রতিষ্ঠা করেন। ওই 450 খ্রিস্টাব্দেই ডেমোক্রিটাস এবং লুসিপাসের ওই তথ্যটিকে আরও কিছু সায়েন্টিস্ট গবেষণা করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যারিস্টটল, যিনি বলেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হতে পারে না, অর্থাৎ পরমাণু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেখানে আসছে মূল কণিকা কিংবা মৌলিক কণিকার কথা। মৌলিক কথাগুলো আমার অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, মৌলিক কণার কথা আসছে, মৌলিক কণা, হ্যাঁ, যাকে আমরা কি বলি? মূল কণিকা। কি বলবো? মূল কণিকা। এই মূল কণিকাই হচ্ছে আজকের আমাদের রসায়নের অন্যতম কণিকা। আমরা সেই কণিকা সম্পর্ক জানবো। তার মানে ভাইয়া, পরমাণু সম্পর্কে, বিশেষ করে পরমাণু আবিষ্কারের ক্ষেত্রে কিংবা পরমাণুর মতবাদের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের কিছু মতৈক্য রয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সায়েন্টিস্ট ডেমোক্রিটাস, লুসিপাস, জন ডাল্টন এবং সায়েন্টিস্ট অ্যারিস্টটল। সো আমরা সকল খুঁটিনাটি ইনশাল্লাহ দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পরমাণু কি এবং পরমাণুর যে আদ্যপান্ত, কিভাবে পরমাণু আসলো, অ্যাটম শব্দটি কে দিয়েছিলেন, অ্যাটম শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, নট টু কাট, যাকে আর কাটা যায় না। সো আমরা এখন নতুন আরেকটি টপিকসে যাব পরমাণুর পরে। সো তোমরা যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতেছো কিংবা দেখতেছো, তারা অবশ্যই আমাদের সবগুলো লেকচারে এভাবে ফলো করবা, এবং আমাদের লেকচারগুলো প্রতিনিয়ত তোমার ফেসবুক যে পেজ আছে আমাদের, স্পেশালি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এছাড়া তুমি আমাদের প্রতিটি ক্লাস প্লে লিস্ট অনুযায়ী পেয়ে যাবা ওমেগা স্কুল ইউটিউব চ্যানেলে।